আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যাকাউন্টিং প্রসেসের অর্থাৎ তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 চতুর্থ নাম্বার ক্লাসে হাজির হয়েছে। তো গতকালকে আমরা একটা টেবুলার সামারি শিখেছিলাম, ওটা একটা লেন্দি ক্লাস ছিল। যদিও লেন্দি হোক, আমি তোমাদেরকে ডিটেলস বোঝাইছি। তো আজকেও একটা টেবুলার সামারি করাবো, ঠিক আছে। আশা রাখি গতকাল এবং আজকের টেবুলার সামারি দিয়ে তোমাদের টেবুলার সামারি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সবগুলোই সলভ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে টেবুলার সামারিটা আজকে করাবো সেটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল এবং এর আগে 2013 সাল পর্যন্ত কিন্তু সকল ডিপার্টমেন্টে একই কোশ্চেন হইতো, ঠিক আছে। বিবিএ সকল ডিপার্টমেন্টে একই কোশ্চেন হতো। তো তখন 2010 সালে এই কোশ্চেনটা আসছিল, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু দুইবার অলরেডি এসছে, তার মানে অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি বলে দিই, এই কোশ্চেনটা অনেকটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, কারণ এখানে একটা হিন্টস রয়েছে যার কারণে ইম্পর্টেন্ট। তো কি হিন্টস আছে দেখো, বলা আছে ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন শোয়িং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন এই কথাটা বলেছে, এর জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে প্রুভ করবে সেটা দেখাতে হবে। তাহলে প্রথমে তোমাকে আগে টেবুলার সামারি অ্যানালাইজ করতে হবে, তারপরে প্রুভ করতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, তাহলে কি বলা আছে, এটা জুন কত সালে সেটা কিন্তু বলা নাই, জাস্ট মাস উল্লেখ করে দিয়েছে। জুনের 1 তারিখে স্টার্টেড বিজনেস ব্রিঞ্জিং টাকা কত 1 লাখ, ক্যাশ ইনভেন্টরি 2 লাখ, ফার্নিচার 1 লাখ অ্যান্ড ইকুইপমেন্ট 1 লাখ। তার মানে সে ক্যাশ নিছে 1 লাখ, ইনভেন্টরি নিছে 2 লাখ, ফার্নিচার নিছে 1 লাখ এবং ইকুইপমেন্ট নিছে 1 লাখ। মোট কত হলো 1 আর 2 3 4 5, মোট 5 লাখ। 5 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে সে বিজনেস স্টার্ট করলো, ঠিক আছে। তাইলে বিজনেস কিন্তু স্টার্টেড করছে, এখানে ব্যালেন্স বিডি দিয়ে আমরা নেব না, আমরা সরাসরি কি নেব, ও আমরা তো টেবুলার সামারিতে আমরা পার্টিকুলার দিচ্ছি না, তাহলে পার্টিকুলার যদি দিতাম তাহলে ব্যালেন্স বিডি লিখতাম। তো এখানে পার্টিকুলার দিই না আমরা, যেহেতু লাগে না। তো তারপরে তাইলে এইগুলো কিন্তু সবগুলোই আমাদের অ্যাসেট, ক্যাশও অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেট, ফার্নিচারও অ্যাসেট, ইকুইপমেন্টও অ্যাসেট। তো সবগুলো অ্যাসেট, অ্যাসেট পাশে অ্যাসেট দিয়ে ঘরে ইন্ডিভিজুয়ালি বসবে আর সবগুলো যোগফল ক্যাপিটাল হিসেবে বসবে। হ্যাঁ, এরপরে 1 তারিখে আবার বলছে 3 মান্থস রেন্ট ফর রেন্ট টাকা 15,000 ওয়ার পেইড ইন অ্যাডভান্স। তাইলে রেন্ট পেইড করছে অ্যাডভান্স কোনো খরচ যদি অ্যাডভান্স করা হয় তখন সেটি হয়ে যায় অ্যাসেট, ঠিক আছে। তাইলে এখানে প্রিপেইড রেন্ট এটাও একটা অ্যাসেট হবে। তো অ্যাসেট অলরেডি কিন্তু ক্যাশ, ইনভেন্টরি, ফার্নিচার, ইকুইপমেন্ট 4টা, আর এখানে একটা প্রিপেইড রেন্ট 5টা পেলাম, ঠিক আছে। তো আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে টেবুলার সামারি অ্যাসেটে কয়টা ঘর হবে, লায়াবিলিটিসে কয়টা কলাম হবে, এগুলো কিন্তু আমার কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে বের করতে হয়। হ্যাঁ, এরপরে দেখো তাইলে এটা প্রিপেইড রেন্ট একটা ঘর হবে। তাহলে এই 15,000 টাকা কি হলো, ক্যাশ গেল আর প্রিপেইড রেন্ট হিসেবে গেল। তাহলে ক্যাশ কমবে, প্রিপেইড রেন্ট বাড়বে। হ্যাঁ, পারচেস অফ গুডস অন অ্যাকাউন্টস কি বলছে, অন অ্যাকাউন্টস। ফর ক্যাশ বললে নগদে হবে, অন অ্যাকাউন্টস বললে বাকিতে হবে, বুঝতে পারছো। তাহলে অ্যাকাউন্টস বলছে, তাইলে আমরা যখন পারচেস করব তখন সেটা আমাদের ইনভেন্টরির সাথে অ্যাড হয়ে যাবে। কি হয়ে যাবে, ইনভেন্টরির সাথে অ্যাড হবে, তাহলে ইনভেন্টরি প্লাস হবে। আর যেহেতু এই টাকাটা পরিশোধ করিনি বাট পরিশোধ করতে হবে, কেউ আমার কাছ থেকে টাকা পাবে, যখন কেউ আমার কাছ থেকে টাকা পাবে তখন অ্যাকাউন্টস পেয়েবল হবে, যেটাকে পাওনাদার বলা হয়। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে, ইনভেন্টরি বাড়বে। গুড সল্ড ফর ক্যাশ 1 লাখ, কস্ট দেওয়া আছে 80,000। তাহলে এখানে খেয়াল করে দেখো 1 লাখ টাকার পণ্য বিক্রয় করেছো, যেটার কস্ট হলো 80,000। তাহলে এটা তুমি কোন মেথডে করতেছো, ইনভেন্টরি মেথডে করতেছো না পারপেচুয়াল মেথডে করতেছো, এটাও কিন্তু একটা বিষয়। যে ইনভেন্টরি তোমার 80,000 টাকা কমছে, বাট ওই 80,000 টাকার প্রোডাক্ট তুমি 1 লাখ টাকায় বিক্রি করছো, তার মানে 20,000 টাকা কি হয়েছে, এটা প্রফিট হয়েছে। তো এটা আমাদের কিভাবে দেখাইতে হবে, আমরা টেবুলার সামারির মাধ্যমে কিন্তু দেখাই দিব। এরপরে দেখো পেইড টাকা 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজ্যাকশন অন June 11। তাইলে এই যে June 11 যে ট্রানজ্যাকশন হয়েছিল কত
2 লাখ টাকা, এই 2 লাখ টাকা যে আমি পারচেস করলাম, গুডস পারচেস করলাম বা পণ্য ক্রয় করলাম, এই 2 লাখ টাকা পেইড করছি আমি 1,80,000 টাকা করে। এটা কি হয়েছে? ফুল সেটেলমেন্ট হয়েছে। তার মানে ফুল সেটেলমেন্ট মানে কি? একদম ডিসমিস করে দাও, পূর্ণ নিষ্পত্তি যেটাকে বাংলায় বলা হয়, যে 20,000 টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকা পরিশোধ করা হলো। তাইলে পূর্ণ নিষ্পত্তি মানে ডিসমিস করে দেওয়া। 20,000 টাকা পাইতো, তাকে 19,500 টাকা দিয়ে ডিসমিস করে দিয়েছো, 500 টাকা তুমি বাদটা পাইছো। ঠিক এখানেও তাই, 2 লাখ টাকা সে পাইতো, তাকে 1,80,000 টাকা দিয়েছো, 20,000 টাকা এটা বাট্টা রয়েছে। ঠিক আছে, এই বাট্টাটা তোমার দেখাইতে হবে। এরপরে 20 তারিখে বলছে সেল অফ গুডস অন ক্রেডিট টাকা 2 লাখ। তাহলে অন ক্রেডিট বলছে মানে বাকিতে। তাহলে গুডস সেল করছো যেটার কস্ট হলো 1,50,000, তাহলে ইনভেন্টরি 1,50,000 কমবে, বাট এই টাকাটা 2 লাখ টাকা কিন্তু তুমি এখনো পাও নাই। কারো কাছ থেকে পাবে এরকম মনে হলে সেটি অ্যাকাউন্টস রিসিভেবল হয়। কি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল, যেটাকে বাংলায় দেনাদার বা প্রাপ্য হিসাব বলা হয়। তাহলে এই অ্যাকাউন্টস রিসিভেবল 2 লাখ টাকা বাড়ছে, আর প্রফিট বাড়ছে আমার কত? 50,000 টাকা। আর এখানে কি হয়েছে? ইনভেন্টরি কমে গেছে 1,50,000 টাকা। ওকে, এরপর 25 তারিখ কি বলছে? রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজাকশন ডেট জুন 20। এই যে 2000 জুনের 20 তারিখে যে ট্রানজাকশন হয়েছিল সেটা ক্যাশ রিসিভ করছে, লেস 10% ডিসকাউন্ট। এই 2 লাখ টাকা 10% ডিসকাউন্টে ক্যাশ রিসিভ করা হয়েছে। তাহলে 2 লাখ টাকা 10% কত হবে? 20,000 টাকা। এই 20,000 টাকা আমার ডিসকাউন্ট গিয়েছে, তাহলে ডিসকাউন্টে আমার 20,000 টাকা দেখাইতে হবে। আর ক্যাশ পাইছি আমি কত? 2 লাখ থেকে 20,000 মাইনাস করলে 1,80,000 হবে। এরপরে হলো 30 তারিখ বলছে 1 মান্থ রেন্ট ইজ টু বি ট্রিটেড ফর এক্সপেন্স। তাহলে ওই যে জানুয়ারির 1 তারিখে যে 3 মাসের ভাড়া অ্যাডভান্স করছিলাম, তার মধ্যে 1 মাসের ভাড়া কি হয়ে গেছে? এক্সপেন্স হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে। তাহলে এটাকে রেন্ট এক্সপেন্স ধরবো। রেন্ট এক্সপেন্স হিসেবে এটা ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো, যেহেতু ব্যয় হয়ে যাবে। আর প্রিপেইড রেন্ট কমে যাবে 3 মাস। তাহলে 3 মান্থে হয়েছে 15,000 টাকা। তাহলে 1 মান্থে কত হবে? 1 মান্থে হবে 3 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে 5,000 টাকা। ঠিক আছে, তো এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু অতটাও সহজ নাই, একটু কিন্তু কঠিন আছে, যার কারণে আমি এই ম্যাথটার উপর আমি একটা ক্লাস রাখছি। ঠিক আছে, এই ট্রানজ্যাকশনগুলো একটু কঠিন। এই ট্রানজ্যাকশনগুলো যদি তোমার মাথায় খেলে, তাহলে টেবুলার সামারিতে ইনশাআল্লাহ তোমাকে কোনো স্যার তোমাকে আটকাইতে পারবে না, তুমি পরীক্ষাতে অবশ্যই পার করে যাবে। ঠিক আছে, তো দেখি আমরা এটা কিভাবে পোস্টিং করব। প্রথমে 1 তারিখ জন্য রয়েছে, আমরা একটু সামারি অফ দি ট্রানজাকশন অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটাকে আমার টেবুলার অ্যানালাইসিস বলে। তাহলে কি? ডেট, অ্যাসেট আর লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি আর রিমার্কস, এই কয়েকটি কলাম কিন্তু 100% থাকবে। অ্যাসেটসে কয়টা কলাম হবে? আমার ক্যাশ আছে, ইনভেন্টরি আছে, ফার্নিচার আছে, ইকুইপমেন্ট আছে, প্রিপেড রেন্ট আছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল। এই 6টা, টোটাল 6টা অ্যাসেট রয়েছে। ঠিক আছে, আর লাইবিলিটিস শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল পাইছি আমরা খুঁজে। আর ক্যাপিটালটা সবসময় থাকে। ক্যাপিটালের মধ্যে আমার কি থাকে? ক্যাপিটালের মধ্যে আমার থাকে এক্সপেন্স, আর হলো রেভিনিউ, অ্যান্ড তারপরে হলো আমাদের ড্রয়িংস যদি থাকে সেটা আসে। তাহলে দেখো, এই যে প্রথমটা দেখো, ক্যাশ 1 লাখ, এটা অ্যাসেট, ইনভেন্টরি 2 লাখ, এটাও অ্যাসেট, ফার্নিচার এটাও 1 লাখ, এটাও অ্যাসেট, ইকুইপমেন্ট 1 লাখ, এটাও অ্যাসেট। তাহলে অ্যাসেট পাশে আমরা এগুলো বসাই দেবো। ক্যাশে 1 লাখ প্লাস করলাম, ইনভেন্টরি 2 লাখ প্লাস করলাম, ফার্নিচার 1 লাখ প্লাস করলাম, ইকুইপমেন্ট 1 লাখ প্লাস করলাম। তাইলে এই 4টার যোগফল কত হবে? 5 লাখ। এই 5 লাখ টাকা হবে ক্যাপিটাল, যেহেতু যা নিয়ে ব্যবসা শুরু করবে, দায় ব্যতীত যা নিয়ে ব্যবসা শুরু করবে তাই হলো ক্যাপিটাল। ঠিক আছে, যে সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেটি ক্যাপিটালে যায়। বুঝতে পারছো? কোনো দায় নিয়ে ব্যবসা শুরু করলে ক্যাপিটালে যাবে না। যদি ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সেটা ক্যাপিটাল হবে না। বুঝতে পারছো? যদি তুমি ক্যাশ নাও, বা তুমি কোনো ফার্নিচার নিচ্ছ, বা তুমি কোনো মেশিন নিয়ে যাচ্ছ, বা তুমি কোনো প্রোডাক্ট আছে সেগুলো নিয়েই ব্যবসা শুরু করছো, এগুলো ক্যাপিটাল হবে। ঠিক আছে, তাহলে এই 4টাই ক্যাপিটাল, সবগুলো যোগ করলে 5 লাখ টাকা হয়। রিমার্কসে লিখে দেবো ইনভেস্টমেন্ট, যেটা আমাদের এই ক্যাপিটাল ঘরে যে ক্যাপিটালের কলামে যখনই কোনো আইটেম আসবে তখন আমাদের রিমার্কস করতে হবে, এটা আসলে কি সেটা আমাদের জানাইতে হবে। হ্যাঁ,
এরপরে জুনের 1 তারিখে রেন্ট পেইড করছে, প্রিপেইড রেন্ট, তাহলে প্রিপেইড রেন্ট বাড়ছে 15,000 টাকা আর ক্যাশ কমছে 15,000 টাকা, তাহলে ক্যাশ মাইনাস করে দাও 15,000 আর প্রিপেইড রেন্ট 15,000 প্লাস করে দাও। তো এখানে আমরা জের কেন নামাচ্ছি না এটা আমরা গত ক্লাসে অবশ্যই বলছি, যারা গত ক্লাসটা মিস করছো সেই ক্লাসটা অবশ্যই দেখে নিও। হ্যাঁ, জের কেন নামাই না। এরপরে জুনের 11 তারিখ, জুনের 11 তারিখ কি করা হয়েছে, পারচেস গুডস অন অ্যাকাউন্ট, তাহলে টাকা পরিশোধ করা নেই, বাকিতে পারচেস করছে, তাহলে ইনভেন্টরি বাড়ছে আর অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, তাহলে ইনভেন্টরি ঘরে 2 লাখ টাকা বসাই দেব আর অ্যাকাউন্টস পেয়েবলে ঘরে 2 লাখ টাকা বসাই দেব। হ্যাঁ, এরপরে 20 তারিখে কি বলছে আমার, 15 তারিখে সরি, বিক্রয় করছে সল্ট গুডস ফর ক্যাশ 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা ক্যাশ গুডস সল্ট করছে, মানে পণ্য বিক্রয় করছে, যেটার কস্টিং ছিল 80,000 টাকা, তাহলে 80,000 টাকা ইনভেন্টরি কমবে, 20,000 টাকা আমার লাভ হবে আর 1 লাখ টাকা ক্যাশ পাবো। তাহলে ক্যাশে আমি 1 লাখ টাকা বসাবো, ইনভেন্টরি 80,000 টাকা মাইনাস করে দেব আর আমার 20,000 টাকা লাভ হয়েছে, এটা আমার এখানে ক্যাপিটালে বসাই দেব। ঠিক আছে, তাইলে রিমার্কে লিখবো প্রফিট অন সেল। ঠিক আছে, প্রফিট অন সেল। আমি আবারও বলছি, এটা কিন্তু কি হবে, কস্ট অ্যামাউন্টটা ইনভেন্টরি থেকে মাইনাস করতে হবে আর যেটা ক্যাশ পাইছি সেটা আমার ক্যাশে বসাইতে হবে, আর দুইটার পার্থক্য যদি লাভ হয় তাহলে ক্যাপিটালে প্লাস করব আর যদি লস হয় তাহলে আমার ক্যাপিটালে মাইনাস করতে হবে। তো দেখো 80,000 টাকার জিনিস আমি 1 লাখ টাকা বিক্রয় করছি, তার মানে আমার 20,000 টাকা লাভ হয়েছে, তাহলে ক্যাপিটালে প্লাস হবে। ঠিক আছে, এরপরে পেইড 180,000 ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজাকশন অন জুন 11, তাহলে জুন 11-এ কত ট্রানজাকশন ছিল, 2 লাখ টাকা, সেটা 1,80,000 টাকা দিয়ে ফুল সেটেলমেন্ট করছে, তাহলে 1,80,000 টাকা ক্যাশ কমে গেছে আর অ্যাকাউন্টস পেয়েবল 2 লাখ টাকা কমে গেছে আর 20,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। এই ডিসকাউন্টটা কি, এটি হলো আমার ব্যয়। ঠিক আছে, এই ডিসকাউন্টটা এই ডিসকাউন্টটা হবে আমার, আমি দেওয়ার সময় কম দিলাম তাহলে লাভ হবে, এই ডিসকাউন্টটা লাভ, তাহলে আমার কি ডিসকাউন্ট রেভিনিউ হয়েছে, তাহলে ক্যাপিটালের সাথে প্লাস হবে, তাহলে কি 1,80,000 টাকা ক্যাশ কমলো, 2 লাখ টাকা অ্যাকাউন্টস পেয়েবল কমলো আর 20,000 টাকা আমার কি হলো, ডিসকাউন্ট রেভিনিউ হলো। ঠিক আছে, টাকা পরিশোধ করার সময় যে ডিসকাউন্ট পাওয়া যায়, প্রাপ্ত ডিসকাউন্ট, ঠিক আছে, সেটা আয়। ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভ যেটা, সেটা ডিসকাউন্ট রিসিভ রেভিনিউ হয়ে যাবে। এরপরে 20 তারিখে কি বলছে, সেল অফ গুডস অন ক্রেডিট টাকা 2 লাখ, কস্ট 1,50,000, তাহলে 1,50,000 টাকা কস্ট, তাহলে ইনভেন্টরি আমার মাইনাস হবে 1,50,000 আর 2 লাখ টাকা, এটা অন ক্রেডিট বলছে তো অ্যাকাউন্ট রিসিভেবল হবে 2 লাখ টাকা, আর এখানে আমি বিক্রয় করে 1,50,000 টাকা জিনিস 2 লাখ টাকা বিক্রয় করছি, তার মানে 50,000 টাকা প্রফিট হয়েছে, এই প্রফিটটা আমার ক্যাপিটালে যাবে। তাহলে কি, এই যে ইনভেন্টরি থেকে 1,50,000 মাইনাস করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল 2 লাখ পাবো আর 50,000 টাকা কি হবে, ক্যাপিটালে অ্যাড হবে, এটা কি লিখবো, প্রফিট অন সেল লিখবো। ঠিক আছে, এরপরে কি করা আছে, রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজাকশন ডেট অন জুন 20 লেস 10% ডিসকাউন্ট, তাহলে 10% ডিসকাউন্ট করতে হবে, তাহলে এই 2 লাখ টাকা 10% ডিসকাউন্ট করলে কত হবে, 20,000 টাকা, তাহলে কি করতে হবে, টাকা রিসিভ করার সময় যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয় সেটি হবে আমাদের জন্য ব্যয়, এটা আমাদের জন্য কি হবে, ব্যয় হবে, ডিসকাউন্ট এক্সপেন্স যেটা হবে সেটা আমাদের ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। আর ক্যাশ পাইলাম কত, 2 লাখের 10% কম, তাহলে 2 লাখ থেকে 10% মাইনাস করলে 1,80,000 হবে, এই 1,80,000 ক্যাশ পাইছে, তাহলে ক্যাশ 1,80,000 আর আমার অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু 2 লাখই ডিসমিস হয়ে গেছে। ঠিক আছে, ডিসমিস হয়ে গেছে, তাহলে 2 লাখ মাইনাস হয়ে যাবে আর এখানে 20,000 টাকা কি হলো, ডিসকাউন্ট এক্সপেন্স হলো, এটা ক্যাপিটাল থেকে মাইনাস হবে। এরপরে কি, 1 মান্থ রেন্ট ইজ টু বি ট্রিটেড ফর এক্সপেন্স, তাহলে রেন্ট 1 মাসের, তাহলে 3 মাসের রেন্ট যদি 15,000 টাকা হয়, 1 মাসের রেন্ট কত হবে, 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই না, 5,000 টাকা। এই 5,000 টাকা প্রিপেইড রেন্ট হিসেবে কমে গেছে আর 5,000 টাকা কি হয়েছে, ব্যয় হয়েছে, যেটা ক্যাপিটাল থেকে কমে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশন মিনিমাম 2টা জায়গায় হিট করবে, 2 এর অধিক করতে পারে বাট মিনিমাম 2টা জায়গায় হিট করবে কিন্তু। ঠিক আছে, তাইলে 5,000 টাকা প্রিপেইড রেন্ট থেকে মাইনাস করলাম আর ক্যাপিটাল থেকে 5,000 টাকা মাইনাস করতে হবে, যেহেতু এটা এক্সপেন্স হয়ে গেছে, তাইলে রেন্ট এক্সপেন্স এটা এখানে লিখে দেব। আমি আবারও বলি, ক্যাপিটালের সাথে প্লাস হবে
যদি প্রফিট হয় বা রেভিনিউ হয় সেটা, আর মাইনাস হবে যদি এক্সপেন্স হয় বা লস হয় সেটা, আর ড্রয়িংস থাকলে মাইনাস হবে, আবার নতুন করে কোনো ক্যাপিটাল আসলে সেটা প্লাস হবে। তাইলে আমার কি করতে হবে, এই যে 1,00,000 মাইনাস 15,000 প্লাস 1,00,000 মাইনাস 1,80,000 প্লাস 1,80,000 সমান করলে 1,85,000 হয়। ক্যালকুলেটর কিন্তু এইভাবে উঠাবো, আমি যেভাবে বললাম। দেখো কিভাবে উঠাবো, 2,00,000 প্লাস 2,00,000 মাইনাস 80,000 মাইনাস 1,50,000 সমান চাপ দেবো ক্যালকুলেটরে। তাইলে 1,70,000, 1,00,000 একটাই আছে 1,00,000, 1,00,000 একটাই আছে 1,00,000, 15,000 মাইনাস 5,000 সমান 10,000। ওকে, এরপরে এটা হলো আমাদের ব্যালেন্স। এরপরে অ্যাকাউন্টস পে বলে 2,00,000 থেকে 2,00,000 মাইনাস করলে এটা জিরো, এটা কি হয়ে গেছে, জিরো হয়েছে। তাইলে এরপরে ক্যাপিটাল দেখো কত আছে, 5,00,000 প্লাস 20,000 প্লাস 20,000 প্লাস 50,000 মাইনাস 20,000 মাইনাস 5,000 সমান 5,65,000। ঠিক আছে, এখন আমার কিন্তু এই যে 1,85,000 1,70,000 1,00,000 1,10,000 এই কয়েকটা যোগ করলে আমার রেজাল্ট আসে 5,65,000। এখানে 0 আর 5,65,000 যোগ করলে 5,65,000 আসে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার টেবুলার সামারি অ্যানালাইসিস শেষ। কিন্তু আমার আরেকটা কথা বলছিল, এই যে প্রুফ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা বের করতে বলছে। তাহলে প্রুফ করতে হবে, তাহলে আমার এখানে লিখতে হবে কি, প্রুফ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা কি লিখতে হবে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেটসে কি কি আছে এখানে, এই যেগুলো আছে ক্যাশ, ইনভেন্টরি, ফার্নিচার, ইকুইপমেন্ট, প্রিপেড রেন্ট আর অ্যাকাউন্টস রিসিভেবল, এই 6টা। আর লাইবিলিটিসে আছে অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্যাপিটালে আছে শুধুমাত্র ক্যাপিটাল, ওনার্স ইকুইটি, এটাই আছে। ঠিক আছে, তাহলে ক্যাশ, ইনভেন্টরি, ফার্নিচার, ইকুইপমেন্ট, প্রিপেড রেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল সমান অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্যাশ ক্যাপিটাল। তাইলে ক্যাশ কত, 1,85,000, ইনভেন্টরি হলো 1,70,000, ফার্নিচার 1,00,000, ইকুইপমেন্ট 1,00,000, প্রিপেড রেন্ট 10,000, আর অ্যাকাউন্টস রিসিভেবল জিরো, জিরো না, এখানে জিরো। ঠিক আছে, এরপরে অ্যাকাউন্টস পেয়েবল জিরো, ক্যাপিটাল 5,65,000। তো এগুলো সব যোগ করো, এই পাশে সব যোগ করো, যোগ করলে আমার 5,65,000 হবে। আর এই পাশে যোগ করে দেখো 5,65,000, তাহলে দুই পাশ মিলে গেছে, দুই পাশ মিলে গেছে, তার মানে আমার কি হিসাব মিলে গেছে, এটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, এই হলো এই অঙ্কের বিশেষত্ব। আশা রাখি তোমরা এই অঙ্কটা এনজয় করেছো, খুব ভালোভাবে করবে। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু অবশ্যই অবশ্যই এই অঙ্কটা করবে। কিভাবে করবে, এই যে কোশ্চেনটা একটা স্ক্রিনশট দিয়ে নিবা, বা তোমার বই থেকে 2016 সালের ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালের ম্যাথটা বের করে নিবা, বের করে নিয়ে তারপরে নিজে নিজে করবা। হ্যাঁ, নিজে নিজে করবা। যদি কোথাও ঠেকো তাহলে আমাকে ভিডিও তারপর কন্টিনিউ করবা, অথবা আমাকে কল করতে পারো বা কমেন্টসে জানাইলেও আমি রেসপন্স করে দেবো। ভালো থাকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।